স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ, ১৪৪ ধারা জারি, সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বৈঠকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পার্বত্য উপদেষ্টার। হেফাজতে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শকের বিরুদ্ধে মামলার নির্দেশ, নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল, বিচার দাবি ভুক্তভোগীর পরিবারের। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৯ এসএসসি পরীক্ষার্থীর ফল নিরীক্ষণে জালিয়াতি, দুদকের অভিযানে মিলল প্রমাণ, প্রোগ্রামার দফতর থেকে অনিয়মের অভিযোগ। টাঙ্গাইলে সঞ্চালন পাইপ ফেটে প্রায় ১২,০০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মেরামতের জন্য বিদ্যুতের খুঁটি অপসারণ, বন্ধ প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীর ভিড়, আইনশৃঙ্খলা বাহিনীর ৭০,০০০ সদস্য মোতায়েন। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আর দুপক্ষের সঙ্গে বৈঠকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি চলছে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল থেকে জেলা শহর ও শহরতলিতে দেখা গেছে সব ধরনের যান চলাচল বন্ধ, ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। তবে সাজেকে আটকা পড়া ২০০০ পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে শনিবার অবরোধ চলার সময় সদর উপজেলা পরিষদ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন ৮ জন। এ সময় জেলা সদরের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন আর্ম পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা করেছে পার্বত্য জেলা পরিষদ। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে, শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে শ্রেষ্ঠ সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। আজকে যেটা হচ্ছে অবরোধে হচ্ছে, আমরা যদি এখানে সবাই মিলে ডিক্লেয়ার করি যে এটা অবৈধ আজকে, কারণ গতকালকেই তারা শেষ করেছে, এবং নতুন করে ইস্যু বানানোর কি দরকার আছে। ২৩ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এতে এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরুন আহমেদ, সময় সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের 2 নারী প্রার্থী সাইবার বুলিং ও স্লাট শেমিং এর শিকার হওয়ার অভিযোগ করেছেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। অভিযোগে তারা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, স্লাট শেমিং, ট্যাগিং ও ফ্রেমিং সহ নানা ধরনের অনলাইন হয়রানির শিকার হচ্ছেন তারা। অভিযোগকারী 2 নারী প্রার্থী হলেন সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদুল নুসরাত ও নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমাদেরকে নানাভাবে স্লাট শেমিং এবং সাইবার বুলিং করা হচ্ছে, যার প্রতিবাদে আজকে এখানে আসা। বিভিন্ন পরিচিত অপরিচিত আইডি থেকে তাদেরকে বিভিন্ন ধরনের নোংরা এবং বাজে ভাষায় কমেন্ট করা হচ্ছে এবং তাদেরকে এমন এমন অকথ্য ভাষা সেখানে ব্যবহার করছে যেগুলো আসলে মুখে বলার মতো না। কারা করেছে তো আমি তো জানি না। প্রার্থী যদি হয় তাহলে প্রার্থীর জন্য এক ধরনের শাস্তি আর শিক্ষার্থীর জন্য আরেক ধরনের শাস্তি।
পুলিশ হেফাজতে 3 যুবককে নির্যাতনের প্রমাণ পাওয়ায় মাদারীপুরের রাজুর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পুলিশ সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা, আর দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট ছবি তুলেছেন শাহাদাত আকন। গত 17 সেপ্টেম্বর রাতে মাদারীপুরের রাজুর পৌরসভার সরমঙ্গল এলাকায় মাদক উদ্ধারে যায় পুলিশ। নেতৃত্ব দেন রাজুর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ, সঙ্গে ছিলেন উপপরিদর্শক তরিকুল ইসলাম, AHM কামরুজ্জামান, উপসহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম। ফল বিক্রেতা ইলিয়াস খালাসি, দুবাই প্রবাসী সুজন মোল্লা ও শ্রমিক সুমন খাকে আটক করা হয়। তাদের কাছ থেকে 50 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। পরদিন উপপরিদর্শক AHM কামরুজ্জামান বাদী হয়ে রাজুর থানায় মাদক আইনে মামলা করেন। পরে আদালতে হাজির করা হলে 3 আসামিকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে আসামি পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, গ্রেপ্তার 3 জনকে থানায় শারীরিক নির্যাতন করা হয়েছে। তাদের শরীরে জখম দেখে চিকিৎসার নির্দেশ দেন বিচারক। নির্যাতনের সত্যতা পাওয়ায় মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবিদিন কমল। এরই প্রেক্ষিতে 25 সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। বন্দুকের ঘাড়া দিয়া বাইরে সে লাঠি দিয়ে আঘাত করছে, এরকম পরে আমরা ওষুধও দিছি, এই ওষুধও মনে করেন আমাকে দিতে দেয় নাই। বুঝতে দিয়ে লাঠি দিয়েছে, পাউডা পাড়াই মাইডের পা ফুলে ইলিয়াস রে পিড়াইছে, আবার থানায় নিয়ে বলে মারছে। যারা যারা জেলে আছে ওদের মুক্তি চাই, আর যারা যারা এই অন্যায় করছে তাদের বিচার চাই। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা, যার শুনানি আগামী মঙ্গলবার। নিঃশর্ত ক্ষমা চেয়ে একটা প্রেয়ার দিছে, আর ওই যে আদেশটা দিছে আমাদের বিচারক মহোদয়, ওইটার এগেনস্টে ওরা একটা রিভিশন করছে। মারপিট করা হয়েছে এবং তাকে মামলা নেওয়ার জন্য একটা নির্দেশ দিচ্ছেন SP মহোদয়কে। যেহেতু এই অর্ডারের এগেনস্টে একটা রিভিশন হয়েছে, ওইটা আপাতত হিয়ারিং এর জন্য আছে। আর আমরা যতটুকু শুনেছি যে মারপিট করেছে এই মর্মে একটা অভিযোগ করছে। এদিকে পুলিশের দায়ের করা মাদক মামলাটির তদন্তের দায়িত্বে আছেন থানার উপপরিদর্শক মোস্তফা কামাল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ফল জালিয়াতির অভিযোগ থেকে বের হতে পারছে না চট্টগ্রাম শিক্ষা বোর্ড। অভিযোগ পেয়ে অভিযানে নেমে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 2025 সালের SSC পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে 19 শিক্ষার্থীর 34টি উত্তরপত্রের বিপরীতে জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। 2025 সালের SSCর ফল পুনঃনিরীক্ষণে অনিয়মের অভিযোগ পেয়ে রোববার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায় দুদকের দল। এতে পাওয়া গেছে অভিযোগের প্রমাণ। উত্তরপত্রে বাড়তি নম্বর না পেলেও 19 শিক্ষার্থীর 34টি উত্তরপত্রের বিপরীতে বাড়তি নম্বর পাওয়া গেছে ফলাফল শিটে। ফল জালিয়াতির ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকার মধ্যেই 1 বছরের ব্যবধানে আবারও ঘটল জালিয়াতির ঘটনা। যে কম্পিউটার সেন্টারে আগের জালিয়াতির ঘটনা ঘটেছে, এবারের ঘটনাও সেই একই জায়গায়। দায়িত্বে থাকা প্রোগ্রামার কম্পিউটার অপারেটরকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন 2 কর্মকর্তা। খাতাগুলো চেক করতে যখন হবে তখন আমাকে কন্ট্রোলার মহোদয় নির্দেশ দেয় আমি কিভাবে খাতা চেক করব, তাহলে আমাকে তালিকাটা দেন। কন্ট্রোলার মহোদয়ের নির্দেশে আমাকে তখন ওই তালিকাটা তৈরি করি আমাকে দিতে হয়েছে, ওরা ওখান থেকে প্রিন্ট দিয়েছে। ওনারা ওই প্রিন্ট দিতে বলছে, আমি প্রিন্ট দিছি এতটুকুই। এখন ওখানে ভিতরে প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দফতর থেকেই অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। 34টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে, এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা তৎপ্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা রিপোর্ট বিষয়টি 1 মাস আগে বোর্ড চেয়ারম্যানের নজরে আনার পরও জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মিলেছে। চেয়ারম্যান মহোদয় কম্পিউটার টাচ করে না, কন্ট্রোলার টাচ করে না, সচিব টাচ করে না, ডেপুটি কেউ টাচ করে না, পরীক্ষা শাখার লোকজনই কাজ করে, ওনারাই বলতে পারবে। এর আগে 2023 সালের HSC-তে ছেলের ফল জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ। ওই ঘটনায় শিক্ষা বোর্ড থেকে করা একটি মামলা এখনো বিচারাধীন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দরের 1.5 কোটি টাকা মূল্যের দুটি কন্টেইনার ফেব্রিক্সের হদিস না মেলায় চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুদক। বিকেলে দুদকের একটি দল এডিশনাল কমিশনার মাহবুব হাসানের কক্ষে অভিযান চালায়। এ সময় তারা নানা তথ্য সংগ্রহ করে। গত ফেব্রুয়ারি ও জুলাইয়ে দুটি কন্টেইনার শুল্ক ও বন্দরের চার্জ সহ প্রদান করে খালাস নিতে যায় আমদানিকারক, কিন্তু বন্দরের ইয়ার্ড থেকে উধাও হয়ে যায় ফেব্রিক্সের কন্টেইনার দুটি। আমদানিকারকের আবেদনের ভিত্তিতে কাস্টমস হাউস কর্তৃপক্ষ একটি কমিটি করেছে, আর দুদক বলছে বিষয়টি অস্বাভাবিক, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। নিলামে কেনার আগে ইয়ার্ডে গিয়ে পণ্যগুলো দেখে এসেছেন, কন্টেইনারে পণ্যগুলো আছে। পরবর্তীতে ওনারা সকল ধরনের চার্জ পরিশোধ করার পরে যখন কন্টেইনারগুলো ডেলিভারি অর্থাৎ ওনাদের মালামালগুলো ডেলিভারি নিতে গেলেন, তখন ওনাদেরকে জানানো হলো যে কন্টেইনারগুলো পাওয়া যাচ্ছে না। এগুলো অনেক আগের ঘটনা, একজন হচ্ছে ফেব্রুয়ারিতে, একজন হচ্ছে জুলাইতে। তাহলে এতদিন পর্যন্ত ওনারা মালামালগুলো বুঝে পাননি, তাহলে এটা স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে আর কি। তো এটা একটু আমরা খতিয়ে দেখছি। টাঙ্গাইলে ফেটে গেছে তিতাসের মূল সঞ্চালন পাইপ। এতে 2 উপজেলায় বিচ্ছিন্ন হয়ে গেছে আবাসিক সহ বাণিজ্যিক গ্যাস সংযোগ। একই সঙ্গে সঞ্চালন পাইপের পাশ থেকে পল্লী বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। সকাল 8:30টার দিকে সদর উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। তিতাস জানায় গ্যাসের অধিক চাপে ফেটে যায় সঞ্চালন পাইপ। এতে প্রায় 12,000 আবাসিক ও 30টির অধিক বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করে তিতাস। এদিকে মূল সঞ্চালন পাইপের পাশে খুঁটি থাকায় সরিয়ে নিতে সংযোগ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ। এতে প্রায় 2 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে সাজ রব। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। মন্দিরে মন্দিরে দেবী দুর্গার আগমনী সুর, ঢাক ঢোল আর শঙ্খ বাজিয়ে ঘট স্থাপন করে আমন্ত্রণ জানানো হয় 10 পূজাকে। চলে বিহিত পূজা। ষষ্ঠীতে উপবাস থেকে দুর্গত নাসিনীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। এ সময় দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য যাতে মঙ্গল হয় সে কামনাই করি। আমি অঞ্জলি নিব, আমার মনোভাবটা অনেক ভালো লাগছে। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর মোতায়েন সহ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। টহল এবং বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছি যাতে এই নির্ঝঞ্ঝাটভাবে এই দুর্গাপূজার অনুষ্ঠানটি হতে পারে। শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে। মন্দির ও আশপাশের এলাকায় করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পুজোর বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। উৎসবের আমেজ কিন্তু চট্টগ্রাম নগরীর পূজা মণ্ডপগুলোতে। ভক্তরা আসছেন, দেবীকে দর্শন করছেন। কিছুক্ষণের মধ্যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। বেলতলায় দেবী দুর্গাকে আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে যে নিমন্ত্রণ জানানো হবে এবং সে আনুষ্ঠানিকতার প্রস্তুতি কিন্তু চলছে। তার মধ্যে যারা ভক্তরা আছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে পূজা মণ্ডপে ছুটে আসছেন। আমরা এই মুহূর্তে আছি নগরের রুমঘাটা প্রগতিশীল সংঘের যেই পূজা মণ্ডপ সেখানে, এবং এই যে পূজা মণ্ডপ সেখানে যে থিমটা করা হয়েছে সেটা হচ্ছে কন্যাদান। প্রতিমার আশেপাশে যে অবয়বগুলো করা হয়েছে সেখানে মূলত কন্যাদানের যে ঘটনাগুলো সেগুলো তুলে আনা হয়েছে। যে আবহ সেটা কিন্তু আমরা দেখছি। এবং আপনারা জানেন যে এবার চট্টগ্রাম নগরীতে প্রায় 287টি পূজা মণ্ডপ পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং পূজার যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে যারা পূজা কমিটি উদযাপনের আছেন তারা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। সিসি ক্যামেরা সহ নিজস্ব যে স্বেচ্ছাসেবক তারা আছেন। পাশাপাশি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জানেন যে চট্টগ্রামের যে পূজা মণ্ডপগুলো সেগুলো কিন্তু নানা থিমে হয়ে থাকে। সে কারণে সেখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা যেমন আসেন, তার বাইরেও কিন্তু দূর দূরান্ত থেকে শুধুমাত্র সনাতন ধর্মের না অন্যান্য ধর্মের মানুষও কিন্তু পূজা মণ্ডপে আসেন এবং তারা দেখেন এবং বন্ধু বান্ধব মিলে যে দল বেঁধে
এই যে মণ্ডপগুলো ঘুরে দেখা, সেটা কিন্তু আজকে সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এবং তা চলবে নবমী সন্ধ্যা পর্যন্ত। এবং তারা আশা করছেন যে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সেই শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আজকে সেটার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সেই আয়োজন কিন্তু আমরা এখন মণ্ডপে দেখছি এবং সবাই বিভিন্ন বয়সের নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু দল বেঁধে এই যে ঘুরে বেড়ানো, সেই ঘুরে বেড়ানোটা তারা উদযাপন করছেন। এবং যতগুলো নগরীর মণ্ডপ ঘুরে দেখেছি সেখানে আমরা দেখেছি যে সবাই কিন্তু যে সম্প্রীতির বাংলাদেশ এবং সত্য সুন্দরের যেন জয় হয় সেমন প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর যে পূজা মণ্ডপের যে আনুষ্ঠানিকতা আর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে কর্মশালা শেষে কথা জানান তিনি। নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। বাংলার সময় আরও থাকছে। তহবিল সংকটে অক্টোবর থেকে কক্সবাজারে পর্যটকদের জন্য থাকছে না লাইফগার্ড। বেকার হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা ঝুঁকি বাড়বে সাগরে নামা ভ্রমণ পিপাসুদের। রাজশাহীতে টানা 3 দিনের মতো চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকালে বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মালিকরা বলছেন শ্রমিকদের বেশিরভাগ দাবি এরই মধ্যে পূরণ করা হয়েছে, তারপরও কিছু ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। তাই বৃহস্পতিবার রাতে হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন তারা। চাঁপাইনবাবগঞ্জে একটি পারিবারিক কবরস্থানে অন্তত 10টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সকালে বিকট শব্দে কেঁপে ওঠে সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকা। এতে সেখানকার একটি কবরের এক কোণে বিশাল গর্ত হয়, এমনকি কবরের সীমানা প্রাচীরেও ফাটল দেখা যায়। কবরের মধ্যেও আশেপাশে বিস্ফোরণে ককটেলের বিভিন্ন উপাদান ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা একসঙ্গে অন্তত 10টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা ককটেলগুলো পুঁতে রেখে গেছে তা তদন্ত চলছে বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জে অবৈধভাবে নেয়া 3টি বাণিজ্যিক সহ 5 শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের রূপসী, হাটাবো ও মাছিমপুরে অভিযান চালায় তেতাস। 5 কিলোমিটার এলাকায় থাকা 300 বাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় বেকারি ও হোটেল সহ 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংযোগও। জব্দ করা হয় বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। মুন্সিগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা জানান ভোরে টঙ্গিবাড়ির আব্দুল্লাহপুরের উত্তর পাইকপাড়া গ্রামে নিজেদের পুকুরে মরা মাছ ভাসতে দেখেন তারা। এ সময় অনেকেই জাল ও ট্যাঁটা দিয়ে মরা মাছই ধরে নিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে রাতের আধারে বিষ দিয়ে 10 থেকে 12 লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে দাবি চাষিদের। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ তাদের। কয়েক বছর ধরে প্রায় 302% আয়তনের পুকুরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন শেখ মুরাদ ও তার 4 ভাই। সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায় গতরাতে সীমান্তবর্তী এলাকা নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছানাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার ও প্রতাপপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, অলিভ অয়েল, জিরা, ফুচকা, ওরিও বিস্কিট, সাবান, শ্যাম্পু সহ বিপুল পরিমাণ পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে টি-শার্ট, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সিসেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর। ফলে 1 অক্টোবর থেকে সমুদ্রে গোসলে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে। সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে থাকবে না কোনো তৎপরতা। পাশাপাশি চাকরি হারাবেন 27 জন লাইফগার্ড সহ 35 জন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে তহবিল সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সিসেফ লাইফগার্ডের সেবা। 30 সেপ্টেম্বর থেকে বন্ধ হলে 1 অক্টোবর থেকে পর্যটকদের সুরক্ষায় আর থাকবে না লাইফগার্ডদের তৎপরতা।
সেবার অভাবে স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে গেলে বাড়বে ঝুঁকি বলছে ভ্রমণ পিপাসুরা। যদি লাইফ গার্ড নাই থাকে তাহলে তো দেখা যাবে তার নির্ঘাত মৃত্যু। সরকারের নিজ উদ্যোগে বেশি বেশি লাইফ গার্ড দেওয়া উচিত। তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটন মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসন সহ পর্যটন সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে এই সংকট নিরসন করা প্রয়োজন। 2014 সাল থেকে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে সিসেফ লাইফগার্ড কর্মীরা 824 জন পর্যটককে বাঁচিয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ, 144 ধারা জারি, সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বৈঠকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পার্বত্য উপদেষ্টার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 19 এসএসসি পরীক্ষার্থীর ফল নিরীক্ষণে জালিয়াতি, দুদকের অভিযানে মিলল প্রমাণ, প্রোগ্রামার দফতর থেকে অনিয়মের অভিযোগ। এবং টাঙ্গাইলে তিতাসের মূল সঞ্চালন পাইপ ফেটে 12,000 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মেরামতের জন্য খুঁটি সরানোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 2 লাখ গ্রাহক। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। রোজা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।